এই এক্সপ্লেনারে সবাইকে স্বাগতম। দুর্নীতিবাদদের এক বিশাল চক্রের বিরুদ্ধে তারেকের যে লড়াই শুরু হয়েছিল, আজ আমরা সেই গল্পের ঠিক পরের ধাপে প্রবেশ করছি। তবে আজকের এই আয়োজনের একটা খুব ইন্টারেস্টিং দিক আছে। আমরা এই পুরো রোমাঞ্চকর ঘটনা প্রবাহ জানব ইংরেজি বর্ণমালার ডি দিয়ে শুরু হওয়া ৩৫টি অ্যাডভান্সড ভোক্যাবুলারি বা শব্দকোষ দিয়ে। অর্থাৎ গল্পের বাঁকে বাঁকে আমরা এই শব্দগুলোর অর্থ আর একদম পারফেক্ট প্রয়োগ শিখে নেব। চলুন শুরু করা যাক। তারেকের এই পুরো যাত্রাকে আমরা ৫টি মূল ধাপে ভাগ করেছি। প্রথমে ওভারকামিং ইনার ডিফিডেন্স, এরপর অ্যানালাইজিং দ্য ডিসক্রেপেন্সি, তারপর ফেসিং ডিসইনজেনুয়াস রিয়াকশনস, ৪ নম্বরে দ্য সোসাইটাল ডাইকটমি এবং সবশেষে এই ডিটারেন্ট ফর করাপশন। তো আমাদের প্রথম ধাপ হল ওভারকামিং ইনার ডিফিডেন্স বা ভেতরের কুণ্ঠা জয় করা। গল্পের শুরুটা হচ্ছে খুব সকালে নীলক্ষেতের একটা একদম ঠাসাঠাসি ভিড়ের লাইব্রেরিতে, যেখানে তারেক তার মাইন্ডসেট পুরোপুরি বদলে ফেলার সিদ্ধান্ত নিচ্ছে। এই বাঁকারটা তারেকের খুব গোছানো কাজের ধরনটাকে দারুণভাবে ফুটিয়ে তোলে। খেয়াল করুন, প্রথমেই সে নিজের ভেতরের ডিফিডেন্স বা আত্মবিশ্বাসের অভাবটাকে একদম ঝেড়ে ফেলল। এরপর সে তার ডায়েরিতে গতরাতের সমস্ত ঘটনা ডিলিনিয়েট করল, মানে পুঙ্খানুপুঙ্খভাবে বর্ণনা করে লিখল। আর সবশেষে তার চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা শত শত তথ্যকে সে ডিস্টিল করল, অর্থাৎ ছেকে বা পরিশ্রুত করে একদম মূল সারমর্মটা বের করে আনল। এখানে একটা ব্যাপার খুবই ইন্টারেস্টিং। তারেকের ডিসার্নিং বা তীক্ষ্ণ বিচারবোধ সম্পন্ন মনটা ঠিক কীভাবে কাজ করছে তা একবার ভাবুন। তার কাজের মধ্যে কিন্তু কোনো ড্যাসেলটারি বা এলোমেলো ভাব নেই, বরং সে যে তথ্য আর প্রমাণগুলো জোগাড় করছে তার প্রতিটি ডিসক্রিট, একেবারে পৃথক এবং সুনির্দিষ্ট। এই নিখুঁত ফোকাসটাই আসলে তাকে অন্যদের চেয়ে আলাদা করে তুলেছে। এবার আসা যাক আমাদের দ্বিতীয় ধাপে, অ্যানালাইজিং দ্য ডিসক্রিপেন্সি, অর্থাৎ অসঙ্গতি বিশ্লেষণ। প্রাথমিক ফ্যাক্টগুলো গুছিয়ে নেওয়ার পর এবার ফোকাসটা চলে যায় এই দুর্নীতির পেছনের আসল চরিত্রগুলো আর সিস্টেমের ভয়ঙ্কর ব্যর্থতার দিকে। তদন্তের আরেকটু গভীরে গিয়ে তারেক হঠাৎ পুলিশের পুরনো একটি তদন্ত রিপোর্টে বিশাল এক ডিসক্রিপেন্সি খুঁজে পায়। ডিসক্রিপেন্সির মানে হল চরম অসঙ্গতি বা তথ্যের গরমিল। আর এই গরমিলগুলোই বছরের পর বছর ধরে ওই আসল অপরাধীদের আইনের হাত থেকে দিব্যি বাঁচিয়ে আসছিল। এই দুর্নীতিবার চক্রটা আসলে করছেটা কি? তারা সমাজের সমস্ত ডিকোরাম বা ভদ্রতা ও শালীনতাকে রীতিমতো ধ্বংস করে দিচ্ছে। তারা লাখ লাখ বেকার যুবকের স্বপ্নগুলোকে চুষে নিয়ে তাদের ডেসিকেট বা একেবারে প্রাণহীন শুষ্ক করে ফেলছে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হল, তারেক বুঝতে পারে এই চক্রটা একা কাজ করছে না, এটা মূলত অনেক বড় কোনো রাজনৈতিক দুর্নীতির একটা ডেরিভেটিভ বা উদ্ভূত অংশ মাত্র। এই পুরো মিশনে সফল হতে হলে তারেককে একটা কাজ সদার আগে করতে হবে। প্রশাসন নিজে থেকে এসে গায়ে পড়ে সাহায্য করবে এই মিথ্যে আশা থেকে নিজেকে ডিসঅ্যাবিউজ করতে হবে, মানে নিজের এই ভ্রান্তিটা দূর করতে হবে। তাকে সম্পূর্ণ ডিসইন্টারেস্টেড বা পক্ষপাতহীন, নিরপেক্ষ ও স্বার্থহীন হয়ে সত্যের পেছনে ছুটতে হবে। এরপরই আমরা চলে যাচ্ছি ৩ নম্বর ধাপে, ফেসিং ডিসইনজেনুয়াস রিয়াকশনস বা কপট প্রতিক্রিয়ার সম্মুখীন হওয়া। গল্পটা এখানে একটা বড় মোড় নেয় যখন তারেক তার এক খুব কাছের বন্ধুর কাছে এই দুর্নীতির আদ্যোপান্ত শেয়ার করে। সে ভেবেছিল বন্ধুরা তাকে সাপোর্ট করবে, কিন্তু বাস্তবে ঘটে পুরো উল্টো একটা ঘটনা। একটু সাহায্য করা তো দূরের কথা, বন্ধুটি উল্টো তাকে ডিরাইড বা তীব্র উপহাস করতে শুরু করে দেয়। শুধু তাই নয়, সে তারেকের এই দিনের পর দিনের অক্লান্ত পরিশ্রমকে আক্ষরিক অর্থেই পাগলামি বলে পুরোপুরি ডিসমিস বা বাতিল করে দেয়। ভাবা যায়? বন্ধুর এই আচরণটা কিন্তু ছিল চরমভাবে ডিসইনজেনিউয়াস, অর্থাৎ খুব অসৎ বা কপট। সে তারেকের নিঃস্বার্থ কাজকে ডিসপ্যারেজ এবং ডেনিগ্রেট বা অপমান করতে বিন্দুমাত্র ছাড় দেয়নি। সত্যি বলতে কি, খুব সম্ভবত বন্ধুটি বিপদের ভয়ে নিজের ভেতরের আসল রূপটাকে ডিসেম্বল বা লুকিয়ে রাখার চেষ্টা করছিল, আর ঠিক সে কারণেই এমন আক্রমণাত্মক হয়ে ওঠে। এবার আসি আমাদের চতুর্থ ধাপে, দ্য সোসাইটাল ডাইকটমি বা সামাজিক দ্বিধাবিভক্তি। একদিকে বন্ধুর এই কাপুরুষতা, আর অন্যদিকে তারেকের অবিচল মিশন। এই বিশাল বৈপরীত্য আসলে আমাদের সমাজের এক গভীর হতাশাজনক বিভাজনকেই সামনে নিয়ে আসে। এই যে সমাজের মানুষের মানসিকতার মধ্যে এত বিশাল একটা ডাইকটমি বা দ্বিধাবিভক্তি, এই বিষয়টা তারেককে ভেতর থেকে ভীষণ হতাশ করে দেয়। একই সমাজে পাশাপাশি বাস করে মানুষের চিন্তাধারায় এই আকাশ-পাতাল পার্থক্য সত্যিই মেনে নেওয়া কঠিন। এই দৃশ্যটা আসলে সমাজের খুব নির্মম একটা বাস্তবতাকে চোখের সামনে তুলে ধরে। খেয়াল করুন, একদিকে প্রতারিত বেকার যুবকদের হাহাকার, যা শুনলে মনে হয় যেন এক করুণ ডার্জ বা শোকসঙ্গীত, আর ঠিক তার উল্টো দিকেই চলছে দুর্নীতিবাজদের ডিসকর্ডেন্ট বা একদম বেসুরো উল্লাস। এই দুটো জিনিসের সাংঘর্ষিক অবস্থান তারেকের মনে এক তীব্র মানসিক ডিসোনেন্স বা চরম অসঙ্গতির সৃষ্টি করে।
আর এভাবেই আমরা পৌঁছে যাই শেষ ধাপে, আর ডিটারেন্ট ফর কারাপশন। নিজের এই চরম হতাশা আর ক্ষোভকে একদম ফোকাসড শক্তিতে রূপান্তর করে তারেক ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য তার সবচেয়ে বড় আর চূড়ান্ত পাল্টা আক্রমণের পরিকল্পনাটা ছকে ফেলে। তারেকের মাস্টার প্ল্যানটা হলো সে অনলাইনে বেনামে সমস্ত প্রমাণ ডিসেমিনেট করবে, অর্থাৎ ব্যাপকভাবে ছড়িয়ে দেবে। কিন্তু তার আগে প্রমাণগুলো এমন নিপুণভাবে সাজাতে হবে যেন তা কোনোভাবে ডিসজয়েন্টেড বা খাপছাড়া মনে না হয়। কারণ প্রশাসন যে কোনো সুযোগ পেলেই তাকে পাগল সাজিয়ে তার পুরো কাজটাকে ডিসক্রেডিট বা প্রশ্নবিদ্ধ করার জন্য মুখিয়ে থাকবে। নিজের আসল লক্ষ্য থেকে এক বিন্দু ডাইগ্রেশন বা বিচ্যুতি না ঘটিয়ে সে সামনের দিকে এগোতে থাকে। তার একমাত্র টার্গেট হল এই দুর্নীতিবাজ চক্রের সম্পূর্ণ ডিসলিউশন বা পতন নিশ্চিত করা। এদিকে অন্যায়ের বিরুদ্ধে তার ভেতরের ক্ষোভ যেন বাতাসের চাপে একটা বেলুনের মতো ক্রমশ ডিস্ট্যান্ট বা ফুলে ফেপে উঠতে থাকে। এখানে সবচেয়ে মজার ব্যাপার হলো তারেকের মানসিক প্রস্তুতিটা। সে ওই দুর্নীতিবাজদের ভণ্ডামিগুলো সবার সামনে একেবারে নগ্ন করে দেওয়ার জন্য মনে মনে এক ভয়ঙ্কর ডায়াট্রাইব বা তীব্র নিন্দামূলক আক্রমণাত্মক বক্তব্য প্রস্তুত করতে থাকে। যদিও এই চক্রের সদস্যরা বিভিন্ন পেশার এবং সম্পূর্ণ ডিসপ্যারেট বা আলাদা ধরনের মানুষ, তবু অপরাধের বেলায় তারা কিন্তু দারুণ একতাবদ্ধ। আর ঠিক এই কারণেই তারেক এমন একটা কিছু করতে চায় যা এদের সবার জন্য একটা শক্তিশালী ডিটারেন্ট বা প্রতিবন্ধক হিসেবে কাজ করবে। দুর্নীতির কাছে সে কোনোভাবেই কোনো ডিফল্ট বা ব্যর্থতা মেনে নেবে না। আর তাই তারেকের একদম শেষ প্রতিজ্ঞাটি খুবই ক্রুশিয়াল। ক্ষমতাশালীদের প্রতি কোনো প্রকার অন্ধ ডেফারেন্স বা বশ্যতা সে দেখাবে না, বরং সে সত্যের আলোকে সব জায়গায় ডিফিউজ বা ছড়িয়ে দেবে। এমনকি সমাজ যদি তাকে তার সব অধিকার থেকে ডিভেস্টেড বা বঞ্চিতও করে দেয়, তবুও সে এক পাও পিছিয়ে যাবে না। এই এক্সপ্লেনারের একদম শেষে এসে একটা প্রশ্ন কিন্তু আমাদের সবার মনেই জাগতে বাধ্য। শব্দভাণ্ডারে শানিত আর নিখুঁত পরিকল্পনায় মোড়ানো সত্যের এই বিশাল অস্ত্র কি শেষ পর্যন্ত দুর্নীতির এই ভয়ঙ্কর চক্রকে ভেঙে চুরমার করে দিতে পারবে? ওই ধরাছোঁয়ার বাইরের মানুষগুলো কি অবশেষে আইনের কাঠগড়ায় দাঁড়াবে? এই চিন্তার খোরাকটা আপনাদের জন্যই রেখে গেলাম। আজ এ পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো ইন্টারেস্টিং এক্সপ্লেনার নিয়ে।